প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন মাসুদ করিম, অ্যাসাইনমেন্ট এডিটর, দেশকাল নিউজ। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, কারখানা তৈরি, গ্যাস নেই, ঋণের সুদ ঠিকই দিতে হয়। দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমান, জলবায়ুর কার্যক্রম ব্যয় নয়, ভবিষ্যতের জন্য বিনিয়োগ। দৈনিক আমার দেশ, বঙ্গভবনের সঙ্গে শীতল সম্পর্ক সরকারের। পররাষ্ট্র সচিব ও গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। দৈনিক ইত্তেফাক, অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে 10 খুন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থাকা দেশগুলোর সহযোগিতা সমন্বিত উদ্যোগ নিন, ডব্লিউএফকে প্রধানমন্ত্রীর আহ্বান। দৈনিক সমকাল, শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের জন্য সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর। দৈনিক যুগান্তর, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, খুলছে বহুমাত্রিক সম্ভাবনার দুয়ার। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, সবার নজর এখন তিস্তায়। দৈনিক মানবজমিন, প্রধানমন্ত্রীর চীন সফর শুরু, জলবায়ু সংকট মোকাবিলায় নেতৃত্ব দেবে বাংলাদেশ। দৈনিক কালের কণ্ঠ, ক্যাশলেস অর্থনীতির পথে দেশ। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় যৌথ অঙ্গীকারের ডাক প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলা, অভিযুক্ত বিচারকদের সম্পদের হিসাব দিতে চান না সুপ্রিম কোর্ট। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর, মুক্ত বাণিজ্যে বাংলাদেশ চীন। দৈনিক দেশ রূপান্তর, তারা কেন বিদ্যুৎ জ্বালানি বোর্ডে, সরে দাঁড়ালেন জামায়াতপন্থী 18 আইন কর্মকর্তা। দৈনিক নয়া দিগন্ত, রাজস্বের রেকর্ড ঘাটতি, আকাশ ছোঁয়া নতুন লক্ষ্যমাত্রা। চীনের তালিয়ানে ডব্লিউএফের বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দৈনিক ইনকিলাব, বিশ্ববাজারে জ্বালানি তেল ও সারের দরপতন, অর্থনীতিতে সুবাতাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে রয়েছে সুখবর। দৈনিক বণিক বার্তা, সরকারের ট্রেজারি কাঠামোর বাইরে 19,000 অ্যাকাউন্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় বক্তব্য, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। দ্য ডেইলি স্টার, ডেট সার্ভিসিং বার্ডেন টু নিয়ারলি ডাবল ইন 4 years. Climate action not a cost but an investment. Prime Minister Tarek Rahman. Daily Observer, once in action, NSU now in a sanctuary for corruption, success scandal, military. Part 2. PM presses for climate fund, LDF at WEF summit. The New Age, dengue spreads beyond Dhaka to rural areas. PM urges action on climate pledges. মাসুদ করিম ভাই, আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর চীন সফর, চীনের দানিয়ালে উনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কিছুক্ষণ আগে আমরা পেয়েছি ডাভোস সামার অধিবেশনে যোগ দিয়েছেন এবং আজকে তিনি বেইজিং যাবেন এবং শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। চীনের এই সফরে সেখানে 17টি সমঝোতা স্মারকসহ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তিস্তা প্রকল্প রয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই চীন সফর প্রত্যাশা প্রাপ্তি নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আমরা আশা করছি। কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় মানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এই যে ইস্ট এশিয়ায় মানে এশিয়ার দেশ মানে প্রথম বিদেশ সফর, এটা ছিল মালয়েশিয়া। খুব দীর্ঘ সফর ছিল না, 18 ঘন্টার মতো। এই সফরে উনি একটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের কাছে একটা গুরুত্বপূর্ণ বন্ধু প্রতিম দেশ হলো মালয়েশিয়া এবং এই দেশটা মুসলিম দেশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ওআইসিতে আমাদের সাথে একসঙ্গে কাজ করে। আর সবচেয়ে বড় কথা যে দুই দেশের জনগণের মধ্যেও একটা বিরাট সম্পর্ক আছে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ওয়ার্কার সেখানে যান, ওই দেশটার উন্নয়নে অবদান রাখেন এবং বাংলাদেশের মানুষও কিছুটা পারিশ্রমিক পান।
তো এছাড়া এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য এইসব সম্পর্ক আছে, বিশেষ করে এডুকেশনে, যে মালয়েশিয়ায় বাংলাদেশে প্রচুর ছাত্রছাত্রী যায় উচ্চশিক্ষার জন্য, এমনকি বিশ্বের মধ্যে প্রথম কান্ট্রি যারা বাংলাদেশে এই ইউনিভার্সিটি ক্যাম্পাস করার অনুমতি পেয়েছে সেটা হলো মালয়েশিয়া। সুতরাং একটা হিস্টোরিক্যাল, একটা কালচারাল, একটা বিরাট সম্পর্ক রয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফরে যাওয়ার মাধ্যমে এই যে বন্ধুত্ব এবং বন্ধন সেটা আরও দৃঢ় হবে। শুধু একটা জিনিসে আমি বলবো যে কনসাসলি যে আমাদের দেশ থেকে যে সমস্ত ওয়ার্কাররা সেখানে যান, যদি মালয়েশিয়ার শ্রম বাজার নিশ্চয়ই খুলবে, এখন বন্ধ আছে, তো যদি খোলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানকার যে অনিয়মগুলি হয়, বিশেষ করে লোক নিয়োগের ক্ষেত্রে নানা রকম সিন্ডিকেট কাজ করে, যার ফলে একটা ওই যে অভিবাসন ব্যয়টা অনেক বেশি। কারণ অভিবাসন ব্যয় হওয়ার কোনো সুযোগই নাই আইএলও নিয়ম অনুযায়ী। সেখানে কিছু হইতে পারে, কিন্তু সেখানে দেখা যায় সিন্ডিকেটের কারণে, এবং এই সিন্ডিকেটের করাপ্ট পিপুলরা মালয়েশিয়াতেও আছে, বাংলাদেশের ভেতরেও আছে। এইটা দূর করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের বহু চেষ্টা হয়েছে, কিন্তু যেহেতু দুই দেশ একসঙ্গে চেষ্টা করছে না, সেই জন্যে সেটা সম্ভব হচ্ছে না। তো আমরা আশা করব যে দুইটা দেশই চেষ্টা করবে তাদের সুনাম বজায় রাখার জন্যে, বিশেষ করে মালয়েশিয়ার পক্ষ থেকে, যাতে এই অনিয়মটা না হয়। তো এই দিক থেকে মালয়েশিয়ার সফরটা খুব ইম্পর্টেন্ট। মালয়েশিয়ার সফরের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে গেছেন, এবং এখানে বাংলাদেশের যে দুইটা বড় রাষ্ট্র আমাদের আশেপাশে আছে, তার একটা হলো চীন আর একটা হলো ভারত। তো অনেক ভারত থেকেও ইনভিটেশন ছিল। মাননীয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে তিনি প্রথম সফরে সেখানে যান নাই। নিশ্চয়ই তিনি পরবর্তীতে তার সুবিধাজনক সময়ে ভারত সফরেও যাবেন, কিন্তু যদি প্রথম সফরে উনি ভারত যেতেন তাহলে হয়তো একটা বার্তা হইতো যে সম্পর্কটা উনি হয়তো অন্যভাবে, যদিও সম্পর্ক আরও সম্পর্ক না যাওয়া মানে সম্পর্ক খারাপ না, সম্পর্ক ভালো হবে, একসঙ্গে তো দুইটা দেশ যাওয়া সম্ভব নয়, কিন্তু তুলনামূলক বিচারে উনি চীনকে পছন্দ করেছেন। চীনকে পছন্দ করাটা এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা কিন্তু একটা প্রথাগত। আপনি চিন্তা করেন, যখন 1991-এ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন, মহিলা প্রধানমন্ত্রী প্রথম হন, তখন তার প্রথম সফর চীনেই ছিল। পরবর্তী সময় 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, তারও প্রথম সফর চীনেই ছিল। সুতরাং আমাদের দেশে দলমত নির্বিশেষে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, সামরিক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, সবাই কিন্তু চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে, এবং এটার ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি নাই আমাদের অভ্যন্তরে, যেটা অন্যান্য দেশের ব্যাপার। কারণ কি, চীন তো আমাদের অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে, তারা তো বাংলাদেশের যেমন গণতন্ত্র, সুশাসন, এই বিষয়ে তো বেশি ইন্টারফেয়ার করে না, কিন্তু চীনকে বেছে নেওয়ার কারণটা কি? এটা ঐতিহাসিকভাবে এক হইল যে একেবারে অনেক যারা চীনের মানে ইয়েরা, ধর্মীয় গুরু, বুদ্ধিস্ট নেতারা, এটা শত শত বছর ধরেই আমাদের দেশের সাথে আনাগোনা আছে, এবং আমরা ওইসব দেশের জনগণের মধ্যে এটা সম্পর্ক আছে, কালচারাল। আর দ্বিতীয় জিনিসটা হলো যে আমাদের দেশের অবকাঠামোর যে উন্নয়ন, আপনি যেটা বললেন, সব অবকাঠামো, যে চীন মৈত্রী সেতু যতগুলি, সবগুলি ওনারা অর্থায়নে হয়েছে। আমাদের দেশে যে মৈত্রী সেন্টার দেখেন, চীন মৈত্রী মানে এক্সিবিশন সেন্টার, এগুলি চীনে অর্থায়নে হয়েছে। আমাদের দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অনেক চীনের ঋণে হয়েছে। এবং চীনের যে এছাড়াও চীন এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আছে, যে প্রচুর আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি চীন থেকে। আপনারা জানেন যে এটা অনেকেই বলে যে আমাদের মধ্যে একটা বাণিজ্য ঘাটতি আছে, এটা ঠিক যে বাণিজ্য ঘাটতিটা থাকাটা উচিত না, অনেক বেশি হাইয়েস্ট ঘাটতি, কিন্তু আমি মনে করি যে ইম্পোর্টটাও দরকার আছে। এখন আমরা যে ম্যানুফ্যাকচারিং জিনিসগুলি, ইলেকট্রনিক পণ্যগুলি আমদানি করি, এটা যদি চীন ছাড়া অন্য কোনো দেশ থেকে আমদানি করি, তাহলে আমার দেশের এই যে কনজিউমার যারা, তাদের অ্যাফোর্ডেবল হবে না, অনেক বেশি প্রাইস। তো আমাদের দেশে মানুষ যে দামে জিনিস কিনতে পারে, সেই দামে জিনিস সরবরাহ করতে পারে চায়না। সেই জন্য চায়না আমাদের ইম্পোর্টেড ডেস্টিনেশনের প্রধান পছন্দ হয়ে দাঁড়িয়েছে, এবং এটা আমরা করে থাকি। এখন আমাদের দেশের সাথে গ্যাপ বেড়ে যাচ্ছে, এটা আমাদেরই দুর্বলতা যে আমরা যদি প্রচুর পণ্য, কারণ আমাদের দেশের প্রায় সব পণ্য, 98% পণ্য শুল্কমুক্তভাবে চীনে রপ্তানির সুযোগ আছে, কিন্তু আমরা সেটা করতে পারি না, কারণ আমাদের হাতে সেই ধরনের পণ্য নাই, প্রযুক্তি নাই, যেটা চীনের পণ্যের সাথে প্রতিযোগিতা করে চীনের বাজারে ঢুকতে পারে। বিরাট বাজারে ঢুকতে পারলে কিন্তু বিরাট লাভ। তো সেই দিক থেকে একটা আমরা মনে করি যে আমাদের সক্ষমতাটাও বাড়াইতে হবে ব্যবসা। আর দ্বিতীয় জিনিসটা যেটা আমি বলবো, যে এটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে আলোচনাও হইতে পারে, যে চীনারা তো তাদের
ইন্ডাস্ট্রি তাদের দেশে করছেনই, কিছু কিছু ইন্ডাস্ট্রি ইচ্ছা করলে আমাদের দেশে রিলোকেট করতে পারেন। এখানে যদি তারা জয়েন্ট ভেঞ্চারে যান আমাদের দেশের কোনো কোম্পানির সাথে, তাহলে এখানে তারা সস্তা শ্রমটা এখানে সরকার কিন্তু আপনার চীনা অর্থনৈতিক অঞ্চল দিয়েছে, অর্থনৈতিক অঞ্চল দিয়েছে, হ্যাঁ, সেটা একটা আপনার এই কিছুদিন আগে একনেকে পাস হয়েছে, সেখানে আপনার 4189 কোটি টাকা। ইটস মানে পজিটিভ। আমি বলবো যে এই যে অর্থনৈতিক অঞ্চলে যদি চীনারা বিনিয়োগ করে এবং আমাদের দেশের লোকজন এটার সাথে জয়েন্ট ভেঞ্চারে যায়, তাইলে দুটা জিনিস হবে। তো চীন হলো একটা টেকনোলজিক্যালি অনেক বেশি উন্নত, শুধু টাকা পয়সা আছে তাদের তা না, প্রযুক্তিও আছে তাদের। সুতরাং নতুন কোনো ইনোভেশন ছাড়া চীনা বিনিয়োগকারীরা চীনে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। এটা অনেক বেশি অ্যাডভান্স সোসাইটি। আমাদের এখানে সামান্য কিছু প্রযুক্তি হইলেই অনেক বেশি বিনিয়োগ করা সম্ভব এবং এখানকার মার্কেটটাও ধরা সম্ভব, এক্সপোর্ট মার্কেটও ধরা সম্ভব, এবং একই সঙ্গে আমাদের দেশে মানুষের কর্মসংস্থান সম্ভব। এইভাবে ট্রেড গ্যাপটা কিছুটা মিনিমাইজ করা সম্ভব হতে পারে। তো এই জিনিসটা হবে। আর ভেরিয়াস সেক্টরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই সফরের সময় অন্তত আপনিই তো বললেন যে 17টা ডিল হবে, তার মধ্যে অন্তত 15টা MOU আছে, 2টার মতো এগ্রিমেন্ট আছে, একটা প্রোটোকল আর একটা বোধ হয় অ্যাকশন প্ল্যান আছে। তো ওই জিনিসগুলি সিগনেচার হয়, এটা বাড়তেও পারে, কারণ এগুলি আমরা বলতেছি যে যখন ফরেন সেক্রেটারি নিয়ে ব্রিফিং করলেন সেই সময়ের কথা, এর মাঝখানে হয়তো আরও একটা বাইরেও যেতে পারে, আমি জানি না। কিন্তু এটার মাধ্যমে এরপরে এটা যদি এই সমস্তর মধ্যে হয়তো প্রজেক্ট আছে, নানা রকম প্রজেক্ট, তো ওই প্রজেক্টগুলির ক্ষেত্রে অর্থায়ন হবে, সেখানে 8 বিলিয়ন 10 বিলিয়ন হইতে পারে। একবার তো প্রাইম মিনিস্টার ওই প্রেসিডেন্ট যখন আসলেন শি জিনপিং বাংলাদেশে, তখন তো প্রায় $24 বিলিয়ন এগ্রিমেন্ট হয়েছিল। ইমপ্লিমেন্টেশন গতি অত্যন্ত স্লো। তো আমি মনে করি যে এবার $9 বিলিয়ন অর্থায়নের প্রস্তাবনা আছে। এটা আমরা যদি ফিগার আউট করি, এবং এটা একদিনে হবে না, তো সুতরাং এই যে আমাদের দেশে যে অর্থনৈতিক এখন একটা বিরাট চ্যালেঞ্জ, ঝুঁকিপূর্ণ টাইম চলতেছে, এই সময় চীন সাপোর্টটা এই যে অর্থায়নের নিশ্চয়তা আর কোনো দেশ দিতে পারবে না, না আমেরিকা, না ভারত, না অন্য কোনো দেশ। তো সেই দিক থেকেও আমাদের এই পছন্দের কারণ, স্ট্র্যাটেজিক কারণ আছে। আমাদের দেশে মিলিটারি হার্ডওয়্যারের একটা বড় অংশ, মানে 80-90 চায়নার থেকে আসে, এবং আমাদের দেশের এই যে সাবমেরিন যেটা আসছে, 2টা সাবমেরিন কেনা হয়েছে, এসব চায়নার থেকে কেনা হয়েছে। এবং আমরা ভবিষ্যতে যদি যে 10 ফাইটার জেট কিনি, সেটাও চীন থেকে কেনার আলাপ আলোচনা চলছে। কিন্তু এটার কারণে তো আবার সমালোচনা হচ্ছে, অনেকে মনে করছে তাহলে কি আমরা অন্য যে আছে সুপার পশ্চিমা দেশগুলো এর বিরোধিতা করতে পারে কিনা, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্কটা কেমন হতে পারে? বিরোধিতার কোনো ব্যাপার নাই, ওনারাও প্রতিযোগিতা করছে, ওনারা আমাদের দেশে এই সামরিক সরঞ্জাম বিক্রি করার জন্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে যে তাদের তো একটা প্রতিদ্বন্দ্বী, সেই হিসেবে তারা আমাদেরকে এক ধরনের চাপ দিচ্ছে যে আমরা যেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি চায়না নির্ভর না থাকি। তো এই জিনিসটা ব্যাপার হলো যে বাংলাদেশ সরকারের বক্তব্য হলো যে আমাদের আমেরিকা থেকে কিনতে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা হলো ওদের এই সামরিক সরঞ্জামগুলির প্রাইস অনেক বেশি, এবং এগুলি টেকনোলজিক্যালি মানে চালানোর মতো দক্ষতা আমাদের লোকজনের আছে কিনা সেটাও একটা বিরাট প্রশ্ন। কারণ দেখা যায় যে অনেক মেডিকেল কলেজ, মানে অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে ইকুইপমেন্ট আছে, চলে না, জানে না চালানো। তা আমাদের জন্য সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। চাইনিজ মানে সামরিক সরঞ্জামগুলি আমাদের লোকজন এগুলি অপারেট করতে মানে অভ্যস্ত। আর দ্বিতীয় কথা হলো প্রাইসটা অনেক বেশি। যখন অনেক বেশি প্রাইস, তখন ওনারা আমেরিকানরা বলে আমাদের গুণগত মান ভালো, কিন্তু আমাদেরও তো একটা অ্যাফোর্ডেবিলিটি আছে। আমাদের বাংলাদেশের যে পরিমাণ বাজেট বরাদ্দ করা হয় সামরিক খাতে, সেই টাকার মধ্যেই তার সরঞ্জাম কিন্তু আধুনিকায়ন, যেটা আমাদের জানেন যে ফোর্সেস গোল 2030 আছে, সেটার অধীনে আমরা আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য, আধুনিকায়নের জন্য এই সমস্ত সরঞ্জাম কিনে থাকে। এখন আমেরিকানরা চেষ্টা করছে যে যাতে যদি তাদের সরঞ্জাম নাও কেনা যায়, তাহলে ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলি থেকে যেন কেনা হয়। এবং যখন আমরা ওই সামরিক ডাইভার্সিফিকরণের অংশ হিসেবে তুর্কি থেকে কিছু সরঞ্জাম কিনা এবং তুর্কির যৌথ উদ্যোগে এখানে সামরিক ফ্যাক্টরি স্থাপনের যখন আলাপ আলোচনা হচ্ছে, সেটাকে আমেরিকা কিন্তু কোনো বিরোধিতা করে নাই, তাদের বিরোধিতার জায়গা হলো চায়না। তো আমরা সেই জিনিসগুলি হয়তো যাচাই বাছাই সরকার করতেছে, এবং নিশ্চয়ই পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনা করে যেটা আমাদের দেশের জন্য স্বার্থ আছে, এবং এই সমস্ত সামরিক ডিলগুলি অনেক সব কিছুই যে স্বচ্ছভাবে প্রকাশ করা হয় তাও নয়, তার মধ্যে কিছু গোপনীয়তা থেকে কিছু শর্ত থাকে বিভিন্ন দেশের টেকনোলজির ক্ষেত্রে। তো এইসব দিক থেকেও আমি মনে করি যে চীন সফরটা অত্যন্ত ইম্পর্টেন্ট সফর। সবার নজর আবার এখন তিস্তার দিকে। এই বিষয়ে আবার যে আপনার পদ্মা ব্যারেজ সরকার প্রস্তাবিত করেছে, তিস্তা ব্যারেজ, তিস্তা প্রকল্পেও বড় অর্থায়নের আশা করছে, এটা কি? তিস্তার ব্যাপারটা আমি কয়েকটা দিক এখানে উল্লেখ করব। একটা দিক হলো যে
তিস্তা প্রজেক্টটা আমাদের এখন একটা তিস্তা প্রজেক্ট আছে, আপনারা জানেন, যেটা তিস্তাতে আছে। এই প্রকল্প আমি গিয়েছি নিজে সশরীরে, আমাদের তদানীতন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সহ আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম। সেখানে আমরা ঘুরে ড্রাইভ করে তিস্তা প্রকল্প দেখেছি। এটা একটা ইউনিক প্রজেক্ট এবং এই প্রজেক্টটা ওইখানকার মানুষের মধ্যে যে সেচের সুবিধাটা অনেক ভালো করতেছিল, কিন্তু এই প্রজেক্টটাই মার খাচ্ছে পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে। সুতরাং এই যে তিস্তার যে পানির বন্টনে যে চুক্তির কথা আমরা বছরের পর বছর বলে যাচ্ছি, এটা হলো তিস্তা পাড়ের মানুষের জীবন মরণের প্রশ্ন। এটা শুধু বলার জন্য বলা না, কারণ এটা আমরা যখন 2011 সালে তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে আসলেন, তখন তিস্তা চুক্তিটা ফাইনালাইজ ছিল প্রায়, কিন্তু সেই সময় শেষ মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে পুল আউট করার কারণে এই চুক্তিটা সই করা সম্ভব হয় না। কারণ ইন্ডিয়ান সিস্টেমে মানে পার্শ্ববর্তী দেশে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর সহায়তার প্রয়োজন আছে, এবং এটা সবচেয়ে বড় প্রমাণ হলো 1996 সালে যখন বাংলাদেশ এবং ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি সই করে 30 বছর মেয়াদী, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই চুক্তি করার পক্ষে সমর্থন দিয়েছিলেন, সহায়তা করেছিলেন। সুতরাং মমতা ব্যানার্জির বিরোধিতা থাকলে এটা সম্ভব নয়। তো সেই কারণে হচ্ছে না। এখন অবশ্য ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকারই আছে এবং কেন্দ্রেও বিজেপি সরকারই আছে। তো আমরা দেখি এটা একটা বিরাট টেস্ট কেস যে তারা এখানে এখন তিস্তার চুক্তিটা করে কিনা। তো এই সমস্যার সমাধান হইল, সবচেয়ে ভালো সমাধান হইল তিস্তার পানি বন্টনের একটা চুক্তি করা, যেটার মোটামুটি ফর্মুলা রেডি আছে। খালি ইন্ডিয়া যদি এটা বাস্তবায়ন করে তাহলে এই চুক্তিটা হতে পারে। এটা যদি হয় তাহলে আর কোনো সমস্যাই থাকে না। আর দ্বিতীয় কথা হইল যে চায়নার সাথে যে প্রজেক্টের ধরনটা কি, সেটা এখনও বিস্তারিত প্রকাশ করা হয় নাই। চায়নার সাথে এই ধরনের প্রজেক্ট এখানে নিতে সবচেয়ে বড় সমস্যা হলো যে এটা ইন্ডিয়ানরা তাদের স্ট্র্যাটেজিক কারণে এটার বিরোধিতা করতে পারে। যদি ইন্ডিয়ার মতো একটা বড় দেশ বিরোধিতা করে, সেক্ষেত্রে আমাদেরকে ওন ওয়েতে মানে এককভাবে চায়নাকে প্রজেক্ট দিয়ে সেটা বাস্তবায়ন করা ডিফিকাল্ট হবে। সো এই নেগোসিয়েশনটা এই সফরে কিছুটা হইলেও আলোকপাত হবে, কারণ বাংলাদেশ চাইবে যে এককভাবে চায়নাকে না দিয়া এই প্রজেক্টটা, যেহেতু বাংলাদেশের প্রজেক্ট, এটা কিন্তু চাইনিজ প্রজেক্ট না, চাইনিজরা এখানে অর্থায়ন করবে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ ইচ্ছা করলে অন্যান্য পার্টনারদেরকেও এটার সাথে যুক্ত করতে পারবে এবং বাংলাদেশের সুবিধা অনুযায়ী এটার ফিজিবিলিটিটা করবে। ইন্ডিয়াকেও এক্ষেত্রে আমার কথা হলো যে এটা তো আমাদের দেশের প্রজেক্ট। আমরা দেখেন, আমরা এর আগে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন দেশে একসঙ্গে কনসোর্টিয়াম করে করা হয়েছে। তো আমি মনে করি এটা এখন এবার কীভাবে করা হবে জানি না। তবে চাইনিজদের যে একটা অভিজ্ঞতা, সেটা হলো যে তারা 2 তীর সংরক্ষণ করে চায়না নিজেদের নদীদের মধ্যে এখানে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ছোট ছোট কারখানা, শিল্প, দোকানপাট এসব করেছে, পানির ফ্লোটার ডিজাইন টেজিং করেছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে রিজার্ভার করে, বড় রিজার্ভার করে পানি সঞ্চিত রেখে এখান থেকে শুকনো সময়ে, বর্ষার সময় সঞ্চয় রেখে শুকনো সময় এত বড় জায়গা ওখানে আছে কিনা আমার ডাউট, কারণ এটা একটা ঘনবসতিপূর্ণ অঞ্চলও। তো এইসব দিক থেকে ফিজিবিলিটি স্টাডি খুবই ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় কথা হলো যে আমি বলি সব ঝামেলার কোনোটাই প্রয়োজন নাই যদি ইন্ডিয়া সেটা রাজি হয়ে যায়, তাহলে ইন্ডিয়ারও তাদের যে কনসার্ন, সেই কনসার্ন থাকে না। আর মানে তারা যে সিকিউরিটি কনসার্ন বা যেটা মনে করে উদ্বেগ, যেটা আমরা মনে করি এটা উদ্বেগের কোনো কারণ নেই, কারণ আমরা কোনো একটা দেশের পক্ষের হইয়া কোনো একটা দেশের বিরুদ্ধে কাজ করার রাষ্ট্র না, এটা আমরা কখনোই করি না। তো সুতরাং এটা নিয়ে তাদের যদিও উদ্বেগ আছে, তাই মূল এই উদ্বেগ নিরসনের যে সবচেয়ে বেস্ট উপায় হইল যে এখানে চুক্তিটা করে ফেলা। আর যদি না চুক্তি করে তাহলে তো আমাদের মানুষের বেঁচে থাকার জন্য বিকল্প কি কি ব্যবস্থা করা যায় সেটা আমাদের সরকার জনগণ করবে। কিন্তু এই সফরে যে চুক্তিটা সই হয়ে যাবে না, মানে চাইনিজ অর্থায়ন চূড়ান্ত হয়ে যাবে, এটা আমি মনে করি না। কারণ এটা হলো একটা উচ্চ পর্যায়ের সফর, এটার মধ্যে টেকনিক্যাল বহু জিনিস বাকি আছে। এটা হয়তো 2 দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তারা যখন বসবেন, তারা এক ধরনের ধারণাগত আলাপ আলোচনা, প্রথম ধাপে একটা আলোচনা হতে, হ্যাঁ এটা না, ওই আগেও আলোচনা হয়েছে, মানে এত উচ্চ পর্যায়ে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে হয়তো তারা একটা ভাবের বিনিময় করবেন, কারণ এটা তো একটা বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে। বাস্তবতা কি, যে বাংলাদেশ সরকার বলেন, চায়নার সরকার বলেন, ইন্ডিয়া সরকার, প্রত্যেকটা দেশে হলো তার দেশের জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিয়ে কাজটা করতে চায়। তো জাতীয় স্বার্থগুলির সঙ্গে সামঞ্জস্য বিধান করতে হলে তো অনেক বেশি টেকনিক্যাল ডাটা, উপাত্ত, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা সবগুলি যোগফল করে করে। সুতরাং এটা এই মুহূর্তে ডেফিনেটলি তিস্তার বিষয়টা আলোচনা হবে, বাট এই ব্যাপারে কোনো চূড়ান্ত চুক্তি হবে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। একটা বিষয় হচ্ছে আপনার, আমরা দেখেছি গত কয়েক মাস যাবত এই পুশিন
বিশেষ করে ভারত যে বিএসএফ পুশিন অব্যাহতভাবে চলছে। আজ সকালেও আপনার নওগাঁর সীমান্ত দিয়ে 9 জন নারী পুরুষকে পুরস্কারের চেষ্টা করেছে। ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন এই পর্যন্ত 10,000 জনকে বাংলাদেশে পুশিং করা হয়েছে এবং হোল্ডিং সেন্টারে 1800 জন আরও আছে, তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে। তো আমরা দেখেছি এই পুশিং নিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেমন জানি আবার একটু আপনার বাধা সৃষ্টি করছে। এটা চলতে থাকলে তো কি হবে, এটা কিভাবে দেখছেন? আমি যেটা বলতে চাচ্ছি যে বিশেষ করে আমাদের একটা নেইবারিং কান্ট্রি ভারত এবং বাংলাদেশ, দুইটা দেশ প্রতিবেশী, ইম্পর্টেন্ট প্রতিবেশী। ভারতেরও লার্জেস্ট সীমান্ত আমাদের সাথে, 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত। তো ওখানে আমরা এই দেশটার এই সীমান্তগুলি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এইসব জায়গাগুলিতে এখন এই মানুষের আনাগোনা অবশ্যই আছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু যেই জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে কোনো মানুষ যদি অবৈধভাবে ইন্ডিয়াতে চলে যায়, বাংলাদেশি কোনো সিটিজেন, তাকে তারা ফেরত পাঠাইতে পারে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলাপ আলোচনা করে। যেমন তারা কিছু লোককে ধরতে পারে যে এই লোকগুলি বাংলাদেশ থেকে আসছে অবৈধভাবে, যারা বৈধভাবে গেছে তাদেরকে ধরা যাবে না। তো ওইটার একটা লিস্ট এবং ডিটেলস মানে তথ্য উপাত্ত যদি বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিকভাবে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের একজন কূটনীতিক, সেটা কলকাতা মিশন থেকে হোক, দিল্লি থেকে হোক, মুম্বাই থেকে হোক, মানে অন্য আমাদের অনেক দেশ, অনেক জায়গায় ইন্ডিয়াতে আমাদের দূতাবাস, মানে দূতাবাসের শাখা মিশন আছে, তাদের একজন কর্মকর্তা গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলে জিনিসটা ডিটেল জানবেন, যারা আসলেই বাংলাদেশের নাগরিক কিনা, বা তাদের কাছ থেকে তথ্যপত্র সংগ্রহ করবেন এবং এটা বাংলাদেশের সরকারের কাছে পাঠাইলে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বাড়ি ঘরে সরেজমিন পরিদর্শন করে নিশ্চিত করলেই শুধুমাত্র তাকে কূটনৈতিক উপায়ে এটা ফেরত পাঠানো সম্ভব। এবং এটাই প্রক্রিয়া, এটা বিশ্বব্যাপী একই প্রক্রিয়া, আমাদের রোহিঙ্গাদের ক্ষেত্রেও তাই হয়েছে। রোহিঙ্গাদের যখন আমরা ফেরত পাঠানোর কথা বলছি, তখন আমাদেরকে তারা ডিটেল লিস্ট চেয়েছে মিয়ানমার। আমরা 8 লাখের বেশি লোকের লিস্ট, বাড়িঘর কোথায়, তাদের আইডেন্টি কার্ড কী, তাদের কী পরিচয় হয়েছে, সব কিছু পাঠানো হয়েছে। তারা সেখান থেকে অনেকগুলি ক্লিয়ারও করে দিয়েছে যে এদেরকে নেওয়া যায়। এখন কিন্তু আমরা একটা লোকও পাঠাইতে পারি নাই বৈধ চ্যানেল বা এটা। তা আমি মনে করি সব দেশের ক্ষেত্রে এটা ইন্টারন্যাশনাল রেওয়াজই এটা। সেই রেওয়াজের বাইরে গিয়ে যে পুশিং বা ওনারা যেটা বলে পুশব্যাক, এটা কিন্তু কোনো বৈধ পন্থা নয়, এটা একটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। তাই আমি মনে করি এই পুশিংয়ের যে তৎপরতাটা এমন একটা সময় হচ্ছে যখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা একটা উন্নত করার জন্য দুইটা দেশই চেষ্টা করছে। কারণ প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে গেছিলো, এটা সবাই জানে, ওনারাও জানে, আমরাও জানি। কিন্তু এই সম্পর্কটা যখন খালেদা জিয়ার ফিউনারেলে ওনাদের দেশ থেকে ফরেন মিনিস্টার আসলেন, তারপরে ওনাদের দেশ থেকে যে আমাদের ওথ টেকিং সেরিমনিতে মানে ওইখানকার লোকসভা স্পিকার ওম বিড়লা আসলেন, তারপরে আমাদের দেশে ফরেন মিনিস্টার সাহেব ইন্ডিয়া সফর করলেন, ফিউচারে দুই দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়তো ভারত সফরে যাবেন। এইভাবে একটা গ্র্যাজুয়ালি মানুষের মধ্যে ট্রাস্ট, আস্থা সৃষ্টি করা হচ্ছে। মানে সেই সময়ে এই পুশিংটা আমি মনে করি দুই দেশের সম্পর্ক উন্নয়নে কোনো রকম অবদান রাখবে না। তো আমি মনে করি যে এটা এই ধরনের কর্মকাণ্ড আমি সমর্থনযোগ্য নয়। কাশি, আপনার দেশের রাজনীতি, গতকাল 11 দলীয় জোট জনসভা করেছে। সেখানে জামায়াতের আমির এবং বিরোধী দলের সংসদের যে নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ফেসিবাদের বিরুদ্ধে যারা একসময় কথা বলতো, সরকারের সমালোচনা করে, তারাই এখন সেই পথে হাঁটছে। এবং তিনি বলেছেন সরকার যদি জুলাই অভ্যুত্থানে যারা তাকে বিচার না করে তাহলে আরেকটি বিপ্লব অনিবার্য। অন্যদিকে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামও বলেছেন যে সরকার যদি জুলাই অভ্যুত্থানে বিচার করতে ব্যর্থ হয় তাহলে 5 বছর থাকতে পারবে কিনা। অর্থাৎ আমরা দেখছি যে এই সরকারের এই অল্প সময়ের মধ্যে সংসদ এবং সংসদের বাইরে বিরোধী দলের এই বক্তব্য কীভাবে দেয়? আমি খুব অস্বাভাবিক কিছু দেখছি না, কারণ এগুলির বিরোধী রাজনৈতিক দলের এটা কাজেই সরকারের সমালোচনা করা, এই হিসেবে তারা করতে পারে। এবং কালকে সমাবেশটা এমন একটা সময় করলেন যেমন আমাদের দেশে যে দলের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ হচ্ছে, আওয়ামী লীগ, সেই দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে। এবং এটা আপনারা জানেন যে গভর্নমেন্টের দিক থেকে একটা বিরাট অ্যালার্ম ঘোষণা করা ছিল, যে কারণে অনেকটা জায়গায় সেনাবাহিনী পর্যন্ত সিভিল মানে প্রশাসনকে সহায়তা করার জন্যে সেনাবাহিনী মোতায়েন করার কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আমরা বিজিবি থেকেও দেখি যে বিজিবিও মোতায়েন হয়েছে অনেক জায়গায়। 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 18,000-এর বেশি ঢাকা মহানগরীতে পুলিশ মোতায়েন ছিল। সিরিয়াস অ্যালার্ট ছিল। কোনো কোনো জায়গা থেকে গ্রেফতারও করা হয়েছে কিছু কিছু আওয়ামী লীগ নেতাকর্মীদের। সুতরাং এটা অনেকে মনে করছিল যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
কোনো রকম নাশকতা করতে পারে। নাশকতা বা কোনো কর্মসূচি পালন করতে পারে। যেহেতু দলটা ব্যান আছে, সুতরাং কোনো কর্মসূচি পালন করলে সেটা অবশ্যই আইনের লঙ্ঘন। সেই দিক কারণেই আইনগত পদক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে। এমন হইতে পারে যে গোয়েন্দা সংস্থার কাছে এমন কিছু তথ্য ছিল যে কারণে সেনাবাহিনীকে প্রিকশনারি নামানো হয়েছে। সেই তথ্যটা আমাদের হয়তো প্রকাশ করলে অনেক তথ্যই সাধারণত এই ধরনের প্রকাশ করা হয় না আগে ভাগে। যাই হোক, সেটা তারা করেছে। সেই রকম একটা প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনি দেখেছেন যে বিএনপিরও বিভিন্ন জায়গায় তাদের যুবদল, ছাত্রদল ওরা মাঠে নেমেছে, এবং এরাও কিন্তু এই আওয়ামী লীগের বিরোধিতার প্রশ্নে কিন্তু সবাই এক। বিএনপিও এক, জামাতও এক, এনসিপিও এক। তো তারা বিরোধী দল হিসেবে এনসিপি এবং জামাত তো এক মঞ্চেই আছে, একসঙ্গে বিরোধী দলের আসনে বসেছে। সে কারণে তারা সরকারের সমালোচনা করেছে। কারণ সরকারের সমালোচনার ক্ষেত্রে তাদের একটা প্রধান এজেন্ডা হলো যে সংস্কার এজেন্ডাটার কথা আলোচনা হয়েছিল ইলেকশনের আগে, এবং যেটা নিয়ে একটা গণভোট পর্যন্ত হয়ে গেল, সেটা দ্রুত বাস্তবায়নের জন্যে এটা মানে ওইটা দাবিটা তারা বলছে, নাইলে তারা একটা হুঁশিয়ারি দিয়েছে। এটা বিরোধী দল হিসেবে এই ধরনের হুঁশিয়ারি দেওয়া অস্বাভাবিক কিছু নয়। আমি মনে করি সরকারের সমালোচনা করা, সরকারের উপর চাপ সৃষ্টি করা, এগুলি ঠিক আছে, কিন্তু একটা সরকারের বয়স মাত্র 6 মাসও হয় নাই। তো আমি মনে করি একটু স্লো যাওয়া ভালো, কারণ বেশি টাইট দিতে গেলে আবার এটা নাও হইতে পারে, মানে কার্যকর নাও হইতে পারে। তো সেই জন্য আমি মনে করি যে তারা ঠিক আছে, একটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা একটা কর্মসূচি পালন করেছে, সেটা তারা তাদের মতো করে বলছে। কিন্তু একটা জিনিস, যে আমাদের দেশটা একটা মানে কি বলবো, যে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের যে একটা অভ্যুত্থানের মধ্যে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে এখন যে স্টেজে আসছে, সেই স্টেজে কিন্তু আগের মতো দেশ পরিচালনা করা শুরু। আগের মতো বলতে আমি মানে ট্রেডিশন ঠিক রাখি, কিন্তু আপনাকে সংস্কারের কিছু না কিছু যেতেই হবে, যাতে এই দেশটা থেকে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা দূর হয়, এই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। সেটা যে এই যে সংস্কারের যে ফর্মুলা হয়েছে সেই ফর্মুলাই হইতে হবে তা নয়, সবাই মিলে একটা নতুন ফর্মুলাও করতে পারে। সেটা নিয়ে আমার কোনো, যে ফর্মুলাই হোক, এটা আমাদের কিন্তু একটা বেটার পজিশনে যাইতে হবে। আর সবচেয়ে বড় কথা হইল যে যেই অপরিমেয় শক্তি সামর্থ্য দিয়ে একটা শক্তিশালী সরকারকে আমাদের দেশের তরুণ সমাজ মানে মানে পতন ঘটাইতে সক্ষম হয়েছে, সেই অপরিমেয় শক্তি যদি আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করি, তাহলে আমাদের দেশটা অনেক বেশি উন্নতি হবে। এবং সেই জন্য আমাদের দেশের জন্য 1 নম্বর শর্ত হলো স্থিতিশীলতা আনয়ন করা, স্থিতিশীলতা বজায় রাখা। এই জায়গাটার মধ্যে আমার মনে হয় বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবশ্যই সরকারের বিরুদ্ধে তাদের কথা বলা, বক্তৃতা করা, সমাবেশ করা, এগুলি তাদের রাইটও আছে। বাট অ্যাট দ্য সেম টাইম যদি বৃহত্তর স্বার্থে চিন্তা করেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তাও আছে। আমি যেটা বলবো যে সরকার যদি কোনো অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি বা মানবাধিকারের লঙ্ঘন বা সংস্কার করতে না চায়, বা সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলি অবশ্যই সুনির্দিষ্টভাবে প্রথমত সংসদে তারা তুলে ধরবেন। এবং সংসদে যেহেতু এখানে অনেক টাকা ব্যয় করে এখানে সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে, সংসদে এক বড় শক্তিশালী বিরোধী দল আছে, সেখানে তারা তুলে ধরবেন। দ্বিতীয়ত তারা রাজপথেও তারা তুলে ধরতে পারেন। কিন্তু আমি বলবো যে এই ধরনের কর্মসূচি করার ক্ষেত্রে যেন কোনো অবস্থাতেই দেশের অর্থনৈতিক উন্নতি, দেশের মানুষের কর্মসংস্থানের যে ব্যবস্থা করা এখন মানুষের দরকার, সেই জায়গাটা বাধাগ্রস্ত না হয়। সেই দিকে একটা দায়িত্বশীল বিরোধী দল আচরণ করবে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং সরকারেরও উচিত হবে যে বিরোধী দলকে যাতে রাস্তায় নামতে না হয়, তার আগেই তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। যে যেমন ধরেন এখন যে সবচেয়ে বেশি একটা চিন্তার মধ্যে পড়ে গেছে যে চাঁদাবাজি বা এই সমস্ত মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ, দেশের বিনিয়োগ নাই, দেশে কর্মসংস্থান নাই, বিদেশি বিনিয়োগকারীরা আসতেছে না। তো সেই জায়গাগুলিতে আমার মনে হয় কাজ করা দরকার। এটা বাজেটে অর্থমন্ত্রী কিছুটা বলেছেনও যে তারা কিছু এক্সপানশন করছেন। এবার বাজেটটা তো অনেক বেশি ব্যয়বহুল বাজেট, অনেকেই বলছে এটা উচ্চাভিলাষী, এটা বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে এটা অ্যাপারেন্টলি অবশ্যই উচ্চাভিলাষী আমি বলবো আমাদের দেশের প্রেক্ষিতে, কিন্তু এটা যদি কঠোর পরিশ্রম করে সরকারের আমলাতন্ত্র এবং দল, তাহলে সেটা একেবারেই যে অসম্ভব তাও নয়। তবে এক্ষেত্রে আপনার আইএমএফ এর কাছ থেকে তো যে আবার দেখছি আমরা 12 থেকে 17 জুলাই আইএমএফ প্রতিনিধি আছে এবং ঋণ নিচ্ছে, তো অনেকে তো বলছে যে আইএমএফ এর কাছে যদি এভাবে ঋণ নিতে থাকে তাহলে তো অর্থনীতিতে কি হবে?
না, এটা তো ঘাটতি বাজেট। আপনি দেখছেন যে সব টাকা তো আর সরকারের কাছে নাই, যে পরিমাণ ব্যয় সেই পরিমাণ তো আয় তারা দেখাইতেই পারেন না এই বাজেটে। আর যেটাও দেখিয়েছেন সেটা অভ্যন্তরীণ সূত্র থেকে তারা উত্তোলন করতে পারবেন কিনা সেই ব্যাপারেও ডাউট রয়েছে, কারণ এর আগের বছরগুলিতে সেটা আসে নাই। সুতরাং এই বাজেটটা তো খুবই মানে আমি বলবো যে অনেকেই বলতেছে অবাস্তব, আমি অতটা বলবো না, আমি বলবো এটা অত্যন্ত কঠিন এই বাজেটের বাস্তবায়ন। সুতরাং সেই ক্ষেত্রে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য সূত্রগুলি থেকে এই যে চায়না সফর গেছেন, সেটাও তো একটা হয়তো বাজেট সাপোর্টার না, কিন্তু সেটাও তো একটা অর্থনৈতিক কারণেই বেশিরভাগ ক্ষেত্রে এই প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। সুতরাং আমি মনে করি যে এই সমস্ত ঋণ দেওয়ার ক্ষেত্রে তো তারা ডেফিনেটলি নানা রকম শর্ত আরোপ করতে পারে, এবং সকল শর্তই যে বাংলাদেশ সরকার মেনে এটা নিবে সেটাও আমি আশা করি না। তো আমরা মনে করি যে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এটা ঋণ যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে হবে, কারণ একেবারে ঋণ ছাড়া আমাদের দেশে তো এরকম একটা ঘাটতি বাজেট মানে দেশ পরিচালনা করা এখন এই মুহূর্তে সম্ভব না। আমরা যদি ভবিষ্যতে সেই সক্ষমতা অর্জন করি সেটা তো ভালো। যদিও একটা ভালো দিক যে সরকার চেষ্টা করতেছে যে এই মুহূর্তে যাতে আমরা যে গ্রাজুয়েশনটা না হয়, কারণ গ্রাজুয়েশনটা হলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, সেটা বৈদেশিক সাহায্য যেমন বন্ধ হবে, বাট একই সঙ্গে বাংলাদেশের মার্কেট অ্যাক্সেসগুলিতেও বা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়বে। তো আমি মনে করি একটা দেশের উন্নয়নের জন্যে এই সরকার কাজ করবে, সেটা আমরা আশা করব। তাদের এখনও 6 মাসও হয় নাই, সেই জন্য আমরা এখনই তাদের বিরুদ্ধে কোনো রকম অল আউট কর্মসূচি বা মানুষের অনাস্থার সময় হয় নাই। তো আমি মনে করি যে সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার, বাট একই সঙ্গে চাপে রাখাও দরকার যাতে তারা সঠিক পথ থেকে বিচ্যুত না হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।